প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ থেকে। গত ক্লাসে আমরা পরিপাক কাকে বলে, পরিপাক কয় ধরনের হতে পারে, মুখগহ্বরে খাদ্যের যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক এটি দেখেছি। তো মুখগহ্বর থেকে খাদ্যটা অন্ননালী হয়ে পাকস্থলিতে আসে। পাকস্থলিতেও কিন্তু খাদ্যের যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাকটা হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা পাকস্থলীর বিভিন্ন অংশে খাদ্য পরিপাকের যে রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া এটি আমরা আলোচনা করব। প্রথমে আমি একটি ছবি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে এটি মানুষের পৌষ্টিক নালীটা মুখছিদ্র থেকে শুরু হচ্ছে এবং পরবর্তীতে রেকটাম হয়ে অ্যানাসেসে বা পায়ুছিদ্রতে এসে শেষ হচ্ছে। তো মুখছিদ্র দিয়ে খাদ্যটা প্রবেশের পরে গলবিল অন্ননালী হয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়। এখানে পাকস্থলীর অবস্থান, লিভার বা যকৃতের অবস্থান, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, সিকাম, কোলন, মলাশয় প্রভৃতির অবস্থান দেখানো হয়েছে। এছাড়া প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এ ধরনের বিভিন্ন ধরনের লালা গ্রন্থি এগুলোর অবস্থানও এই ছবিতে দেখানো হয়েছে। তো আমরা আলোচনা করি পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীটি মূলত ডায়াফ্রামের নিচে উদরগহ্বরের উপরের অংশে অবস্থান করে। এটি প্রায় 30 সেন্টিমিটার লম্বা হতে পারে এবং 15 সেন্টিমিটার চওড়া হতে পারে। এটি একটি বাঁকানো থলির মতো অংশ। এটি মূলত কয়েকটি অংশে বিভক্ত থাকে। পাকস্থলীর যে সম্মুখ প্রান্ত এটি অন্ননালীর সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং এর পশ্চাৎ প্রান্তটা ক্ষুদ্রান্তের ডিওডেনাম নামক যে অংশটি সেই অংশের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। পাকস্থলীতে কিছু অংশ নিয়ে পাকস্থলীটি মূলত গঠিত। প্রথমেই রয়েছে কার্ডিয়াক পাকস্থলী। অন্ননালীর পরবর্তী হৃৎপিণ্ডের নিকটবর্তী যে অংশটি এটি হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী। অন্ননালী ও কার্ডিয়াক পাকস্থলীর সংযোগস্থলে কার্ডিয়াক স্ফিংটার নামে একটি পেশিবলয় বা কপাটিকা থাকে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে অন্ননালী দেখানো হয়েছে এবং তারপরেই অন্ননালীর পরেই যেখান থেকে পাকস্থলীটির সূচনা, এই জায়গাটাকে বলা হচ্ছে কার্ডিয়া বা কার্ডিয়াক পাকস্থলী। এই কার্ডিয়াক পাকস্থলীটা যেখানে সংযোগস্থলে যেখানে কার্ডিয়াক স্ফিংক্টার নামক পেশিবলয় বা কপাটিকা থাকে, এই কার্ডিয়ার বাম পাশে পাকস্থলীর প্রাচীরটা একটি গম্বুজ আকৃতির অংশে ধারণ করেছে, যেটাকে বলা হচ্ছে ফান্ডাস। ডান অবতল ও বাম উত্তল কিনারাটা, ডান দিকের যে অবতল এবং বাম দিকের যে উত্তল কিনারাটা, এই দুটিকে ছোট বাঁক ও বড় বাঁক হিসেবে অভিহিত করা যায়। এরপর রয়েছে পাকস্থলীর দেহ। ফান্ডাসের পরবর্তী মধ্যাঞ্চলটিকে পাকস্থলীর দেহ বলা হয়। এখানে ছবিতে দেয়া রয়েছে কতটুকু হচ্ছে পাকস্থলীর দেহ। এরপর রয়েছে পাইলোরিক পাকস্থলী। পাকস্থলীর দেহের পেছনের অংশকে পাইলোরিক পাকস্থলী বলা হয়। এই অংশের পেছনেই ডিওডেনাম অবস্থান করে। পাইলোরিক পাকস্থলী এবং ডিওডেনামের মধ্যস্থানে একটি পেশিবলয় বা কপাটিকা থাকে, যা পাইলোরিক স্ফিংক্টার নামে পরিচিত। তাহলে এটি মূলত পাকস্থলীর গঠন। পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাকটা কিভাবে হয়? আমরা জানি যে মুখ থেকে চর্বিত খাদ্যটা লালার সাথে মিশ্রিত হয় এবং কিছুটা রাসায়নিক পরিপাকের পর সেটা অন্ননালী হয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়। তো পাকস্থলীর যান্ত্রিক পরিপাকটিকে আমরা 3টি শিরোনামে ভাগ করতে পারি। প্রথমটা খাদ্যদ্রব্য জমা রাখা, দ্বিতীয়টা হচ্ছে খাদ্যের মিশ্রণ ও প্রচলন এবং তৃতীয়টা হচ্ছে পাকস্থলীস্থ পাকমণ্ডল ডিওডেনামে স্থানান্তরণ বা পাকস্থলী খালিকরণ। প্রথমেই হচ্ছে খাদ্যদ্রব্য জমা রাখা। খাবার যখন পাকস্থলীতে প্রবেশ করে তখন স্নায়বিক প্রতিবর্তিক্রিয়ার ফলে এর পেশিবহুল দেয়াল ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকে। ফলে নতুন গৃহীত খাবার পাকস্থলীতে প্রথম অংশে প্রবেশ করে এবং পূর্বের যে গৃহীত খাবারটা এটা পরবর্তী অংশে অগ্রসর হয়। এর ফলে পাকস্থলীর দেয়ালটা ক্রমশ বাইরের দিকে প্রসারিত হতে থাকে, যার ফলে কি হয়, আরও অধিক পরিমাণ খাবার পাকস্থলীর অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এভাবে পাকস্থলীর স্বাভাবিক চাপে 0.8 থেকে প্রায় 1.5 লিটার পর্যন্ত খাদ্য উপাদান ধরে রাখতে পারে। খাদ্য উপাদানটা মূলত 2 থেকে 6 ঘন্টা পাকস্থলীতে অবস্থান করে।
এই সময় যে পাকস্থলীর প্যারাইটাল কোষ থাকে, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এবং খাদ্যের সাথে যে ব্যাকটেরিয়াগুলো আসে অধিকাংশ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। পাকস্থলীর মসৃণ পেশি 3টি স্তর নিয়ে মূলত গঠিত। এই পেশি স্তরগুলো বিভিন্ন দিকমুখী হয়, ফলে পাকস্থলীর প্রাচীরটি নানা দিকে সঞ্চালিত হয়, মোচড় দেয়, সংকুচিত হয় কিংবা চাপা হয়ে যায়, যার ফলে কি হয়, মুখগহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যটা পিষে পেস্টে পরিণত করে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে খাদ্যের মিশ্রণ ও প্রচলন। যে পর্যন্ত খাবার পাকস্থলীতে জমা থাকে সে পর্যন্ত পাকস্থলী একটি দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউ কাজ করে, যাকে বলা হয় মিশ্রণ ঢেউ। পাকস্থলীর মধ্য থেকে উপরের অংশে শুরু হয় এরূপ ঢেউ প্রতি 15 থেকে 20 সেকেন্ডে পাকস্থলীর অ্যান্ট্রাম অংশের দিকে সঞ্চালিত হতে থাকে। ফলে কি হয়, এই ঢেউয়ের কারণে স্বতঃস্ফূর্তভাবে হালকা ঢেউ হিসেবে পাকস্থলীর গায়ে প্রবাহিত হয় এবং সাথে সাথে পাকস্থলীর দেহে একটি সংকোচনমূলক ঢেউ পেরিস্টালটিক অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করে, যা ক্রমান্বয়ে পাকস্থলীর পাইলোরাস অঞ্চলে উচ্চতর চাপের সৃষ্টি করে। এভাবে ক্রমসংকোচনের মাধ্যমে খাদ্যটা কিন্তু আস্তে আস্তে সঞ্চালিত হয়। কিছুটা খাদ্য ডিওডার্মে পৌঁছায় এবং বাকি অধিকাংশ খাবারই ঊর্ধ্বমুখী ক্রমসংকোচনের ফলে অ্যান্ট্রাম অংশে ফিরে আসে। এভাবে ঘূর্ণায়মান ক্রমসংকোচনের ফলে খাদ্যটা পাকস্থলীতে পুনঃ মিশ্রিত হয় এবং মিশ্রণের ফলে পাকস্থলীতে খাবারটা একটা অর্ধতরল কাইম বা পাকমণ্ডে পরিণত হয়, যেটাকে বলছিলাম যে পেস্ট। অর্থাৎ এই পাকস্থলী প্রাচীরের মোচড়, সংকোচন, চাপা হওয়া, এইরকম বিভিন্ন ধরনের যান্ত্রিক পরিপাক এর ফলে মুখগহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যটাকে পেস্টে পরিণত করে। এরপর 3 নম্বরে বলা হয়েছে যে পাকস্থলীস্থ পাকমণ্ডের ডিওডেনামে স্থানান্তর বা পাকস্থলী খালিকরণ। এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক জুসটা কিন্তু খরিত হয় এই সময়। এটা পাকস্থলীর যান্ত্রিক চাপে পৃষ্ঠ খাদ্যের সাথে মিশ্রিত হয়ে একটা ঘন একটা স্যুপের মতো মিশ্রণে পরিণত হয়। হ্যাঁ, তো এই অবস্থাটাকেই বলা হয় কাইম বা মণ্ড এবং এর উপরে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ এখানেই শুরু হয়। পাকস্থলীস্থ পাকমণ্ডের ডিওডেনামে স্থানান্তরকরণ। পাকস্থলীর খালি হওয়া মূলত নির্ভর করে পাকস্থলী কতটা খাদ্যপূর্ণ রয়েছে এবং পাকস্থলীর ক্রমসংকোচনের ফলে নিঃসৃত গ্যাস্ট্রিন হরমোন কতটা উত্তেজনা সৃষ্টি করেছে তার উপর। এর সাথে ক্ষুদ্রান্তের ডিওডেনাম যে বাধা সৃষ্টি করে তা পাকস্থলী খালি হওয়াটাকে ধীরগতি করে তোলে। এক্ষেত্রে ডিওডেনামের প্রাচীর থেকে সিক্রেটিন হরমোন নামক এক ধরনের হরমোনের ক্রিয়ায় গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণটা বাধাগ্রস্ত হয়, যার ফলে পাকস্থলীতে গ্যাস্ট্রিনের কার্যক্রমটা ধীর হতে থাকে এবং খালিকরণের সময়টা বৃদ্ধি পায়। এন্টেরোগ্যাস্ট্রিক ইনহিবিটরি নার্ভাস ফিডব্যাক রিফ্লেক্সেস ও হরমোনাল ফিডব্যাক উভয়ই ডিওডেনামে বাধাদানের ক্ষেত্রে ক্রিয়া করে। এই বাধাটি মূলত দুটি কারণে হয়ে থাকে। ইতিমধ্যে যদি ক্ষুদ্রান্তে অতিরিক্ত পরিমাণ পাকমণ্ড থাকে এবং পাকমণ্ড যদি অতিরিক্ত অম্লীয় হয়ে থাকে, এই দুটি কারণে কিন্তু পাকস্থলীর যে খালি হওয়া এটা ধীরগতির হয়ে থাকে, ফলে এই সময়টা বৃদ্ধি পায়। তাহলে এই 3 প্রক্রিয়ায় পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাকটা হয়ে থাকে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলতে চাই, মুখ থেকে যে চর্বিত খাদ্যটা অন্ননালীপথে পাকস্থলীতে আসে এটা 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। এ সময় পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই খাদ্যের অধিকাংশ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। এই পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়, পাকস্থলী প্রাচীর বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, যার ফলে কি হয়, মুখগহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যটা পেস্টে পরিণত হয় এবং এই সময় গ্যাস্ট্রিক জুসটাও খরিত হয় এবং এই পেস্টের সাথে মিশে ঘন একটি স্যুপের মতো অংশে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে কাইম বা মণ্ড। এরপর আমরা দেখব পাকস্থলীর রাসায়নিক পরিপাক। পাকস্থলীর প্রাচীর মূলত 5টি পর্যায়ক্রমিক স্তরে বিভক্ত: সেরোসা, অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি স্তর, সাবমিউকোসা ও মাস্কুলারিস মিউকোসা এবং শেষেরটা হচ্ছে মিউকোসা। পূর্ণাঙ্গ মানব দেহে পাকস্থলীর অন্তঃপ্রাচীর মিউকোসা স্তরে প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলো মূলত গ্যাস্ট্রিক রস ধারণ করে। এখানে প্রায় প্রতিদিন প্রায়
2 লিটার গ্যাস্ট্রিক রস বা পাচক রস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক রসের মধ্যে 99.45% হচ্ছে পানি। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো পরিপাক সংশ্লিষ্ট নিম্নলিখিত উপাদান নিয়ে নিঃসরণ করে, যেমন 1 নম্বরে রয়েছে পেপটিক কোষ, যেটা পেপসিন, রেনিন, লাইপেজ প্রভৃতি এনজাইম নিঃসরণ করে। প্যারাইটাল কোষ, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। আর জেন্টাফিন কোষ, যেটা হরমোন ক্ষরণে এবং এটি থেকে উৎপন্ন গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 শোষণে সহায়তা করে। এছাড়া রয়েছে মিউকাস কোষ। মিউকাস কোষটা মিউকাস ক্ষরণ করে। এছাড়া গ্যাস্ট্রিন কোষ রয়েছে, যেটা গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে, যা গ্যাস্ট্রিক রস নিয়ন্ত্রণ করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে মূলত অম্লীয় মাধ্যমটা সৃষ্টি করে। অম্লীয় মাধ্যম সৃষ্টি করে, টায়ালিনের কাজ স্থগিত করে শর্করা পরিপাকটা বন্ধ করে। ব্যাকটেরিয়া তথা জীবিত প্রোটোপ্লাজমকে মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজগুলো আমরা মনে রাখব। মিউকাস গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন পাকস্থলীর প্রাচীরকে সুরক্ষিত রাখে। মিউকাস এরপরে একটা প্রশ্ন আমরা দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের পরও কেন পাকস্থলী পরিপাক হয়ে যায় না। এখানে আমরা দেখব যে মিউকাস গ্রন্থি থেকে যে মিউসিনটা নিঃসৃত হয়, এটা পাকস্থলীর প্রাচীরকে সুরক্ষিত রাখে পরিপাক হওয়া থেকে। পাচক রসে পেপসিনোজেন এনজাইম ও প্রোরোনিন নামক শিশুদের দুগ্ধ হজম করতে নিষ্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে সক্রিয় হয় এবং যথাক্রমে পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইম সৃষ্টি হয়। এখানে দেখো আমি কয়েকটি বিক্রিয়া এখানে দিয়েছি। এটা হচ্ছে প্রোটিন, যেটা পেপসিন এনজাইমের ক্রিয়ায় প্রোটিওজ ও পেপটোনে রূপান্তরিত হচ্ছে। কেসিন হচ্ছে দুধের প্রোটিন, যেটা রেনিন এনজাইমের ক্রিয়ায় প্যারাকেসিনে রূপান্তরিত হচ্ছে। প্যারাকেসিনটা আবার পেপসিন এনজাইমের ক্রিয়ায় পেপটোনে রূপান্তরিত হচ্ছে। জিলেটিনটা জিলেটিনেজ এনজাইমের ক্রিয়ায় পেপটোন ও পলিপেপটাইডে রূপান্তরিত হচ্ছে। পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম থাকে না, ফলে শর্করা জাতীয় খাদ্য এখানে কিন্তু পরিপাক হয় না। তবে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণটা ঘটে থাকে। আবার পাকস্থলীতে পিত্ত লবণের অভাবে অম্লধর্মী পরিবেশের জন্য গ্যাস্ট্রিক লাইপেজ তেমন কাজ করতে পারে না। 2020-21 যে মেডিকেলের ভর্তি পরীক্ষা, এখানে কিন্তু এই অধ্যায় থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আমি দেখেছি। সেটি হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? সেটা হবে যে পেপসিন। এখান থেকে এই নৈবেত্তিকটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এসেছে। তো এই অধ্যায়ের ছোট ছোট নৈবেত্তিকগুলো এগুলো আমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখব। পাকস্থলীর শর্করা পরিপাককারী এনজাইম কিন্তু এখানে থাকে না, এটা আমরা মনে রাখবো। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ ঘটে। আবার পাকস্থলীতে পিত্ত লবণের অভাবে অম্লধর্মী পরিবেশের জন্য গ্যাস্ট্রিক লাইপেজটাও তেমন কাজ করতে পারে না। ফলে লাইপেজের প্রভাবে অতি অল্প মাত্রায় স্নেহদ্রব্য এখানে বিশ্লিষ্ট হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। মূলত প্রোটিনটাই এখানে পরিপাকটা হয়ে থাকছে, স্নেহদ্রব্যটা খুব সামান্য পরিমাণে লাইপেজ এনজাইমের ক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হচ্ছে। পাকস্থলীতে পরিপাকের পর খাদ্যের যে পেস্ট তৈরি হয় তাকে কাইম বা পাকমণ্ড বলে। কাইম ক্রমসংকোচনের মাধ্যমে পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টার অতিক্রম করে ক্ষুদ্রান্তের ডিওডেনামে প্রবেশ করে এবং এখানেই পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক পরিপাকটা শেষ হয়। এখানে আরেকটি প্রশ্ন আসে যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? পাকস্থলী নিজে পরিপাক হয় না কারণ পাকস্থলীর যে অন্তর্গাত্র সেখান থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। পাকস্থলীর অন্তর্গাত্র থেকে বাইকার্বনেট খরিত হয়, যেটা মূলত একটি ক্ষারক এবং এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, যার ফলে পাকস্থলী নিজে পরিপাক হয় না। এনজাইমগুলো মূলত নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়, যার ফলে পাকস্থলী নিজে পরিপাক হয় না। কোষের অ্যান্টি এনজাইম পাকস্থলীর প্রাচীরস্থ কোষের উপর ক্রিয়া করতে দেয় না। এছাড়া পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়াম কোষগুলো ঘন সংলগ্ন অবস্থায় থাকে, দৃঢ় অবস্থায় থাকে,
যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিছুতেই এই পাকস্থলী এপিথেলিয়ামের কোনো ক্ষতি করতে পারে না। এনজাইম পেপসিনটা প্রথমে পেপসিনোজেন নামক প্রোএনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এলে তবে এটি সক্রিয় পেপসিনে পরিণত হয়। এভাবে স্বাভাবিক অবস্থায় পাকস্থলী যে প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজের ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না। তবে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে হেলিব্যাক্টর পাইলোরি, এর সংক্রমণে কিংবা কিছু ওষুধ রয়েছে, সকল ওষুধের প্রভাবে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয় এবং সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক এবং খাদ্যের রাসায়নিক পরিপাক প্রক্রিয়াটা কিভাবে হয়, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈর্ব্যক্তিক আসতে পারে, সেগুলো আমরা একটু মনে রাখব। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।